ছেড়ে দাও ওকে, মেরো না, ছেড়ে দাও। কি করছো তোমরা? মেয়েটাকে আগুনে পুড়িও না, মরে যাবে মেয়েটা। ছাড়ো প্লিজ, ছেড়ে দাও ওকে। ভাইয়া কোথায় তুমি? মেয়েটাকে বাঁচিয়ে নাও, মরে যাচ্ছে মেয়েটা। প্লিজ ওকে ছাড়ো তোমরা। মাঝরাতে প্রাণপ্রিয় ছোট্ট বোনের কক্ষ থেকে চিৎকারের আওয়াজে নিজের রুম থেকে ছুটে আসলো ফায়ান। যদিও আজকের প্রথম নয়, তবুও তাকে বেশ বিচলিত লাগছে। হন্তদন্ত পায়ে ছুটে বোনের কাছে চলে গেল সে। বোনের ঘরমাত্ম মাথাটা নিজের প্রশস্ত বুকটার সাথে জড়িয়ে নিল ফায়ান। ধীরে ধীরে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উদ্দেশ্য, যদি বোনটা একটু শান্ত হয়। হলেও তাই। ফারহা কিছু সময়ের মাঝেই নিজেকে ধাতস্থ করে নিল, তবে এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। বোন, এবার ঘুমিয়ে পড়। সকাল থেকে ভার্সিটিতে নিয়ে যাব ভর্তির জন্য। ভুলে গিয়েছিস? দ্রুত না ঘুমালে উঠতে পারবি না। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। ফারহা বড় ভাইয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ফায়ান আরেকবার বলতেই সে বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। ফায়ান হেসে বলল, এই তো আমার লক্ষ্মী বাচ্চা। বলে বোনের মাথায় একটা চুমু এঁকে দিল। ফারহা চোখ বন্ধ করতেই এক ফোঁটা পানির চোখের কার্নিশ বেয়ে ঝরে পড়ল। ফায়ান তা দেখে দীর্ঘশ্বাস ফেলল। এছাড়া তার কিচ্ছু করার নেই। বোন ঘুমাতেই কম্বলটা গলা অবধি জড়িয়ে দিয়ে লম্বা লম্বা কদম ফেলে বাহিরে এসে দরজাটা চাপিয়ে দিয়ে সামনে তাকালো ফায়ান। সামনে তার পরিবারবর্গ উপস্থিত। এটা নিত্যদিনের রুটিন বলা চলে। তার মা সোনালি মুখে আঁচল চেপে কাঁদছে, আর তার বড় আম্মু অর্থাৎ বড় চাচার স্ত্রীকে থামানোর ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। ফায়ান দ্রুতপদে নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দিল। একটা মাত্র বোন তার, ভীষণ আদুরে। ছোট ভাই তো কবেই দেশ ছেড়েছে। তারপরও সোনালি তার দুই ছেলে মেয়েকে আঁকড়ে ধরেই বেঁচে আছে বলা চলে। এখন তো তার মেয়েটাও অসুস্থ। কফি মেকার থেকে এক কাপ কফি ঢেলে বেলকনিতে চলে গেল ফায়ান। এক হাতে কফি মগ ধরে আছে, অপর হাতটা কালো রঙের ট্রাউজারের স্থান পাচ্ছে। সকল ভাই বোনদের মাঝে সে ফারহাকে প্রচণ্ড ভালোবাসে। ফারহার জন্য সব কিছু করতে প্রস্তুত সে। বাহিরে শক্ত কর্মঠ এবং রক্তটা একজন মানুষ হলেও পরিবারের কাছে সে শিশুসুলভ আচরণ করে, যেন পাখি তার নিড়ে ফিরেছে। বিশেষ করে বোনের কাছে বোনের সব আবদার পূরণ করতে তৎপর ফায়ান। তার সেই আদুরে বোন আজ প্রাণঘাতী অসুখে জর্জরিত। একটা অ্যাক্সিডেন্টে সে ট্রমায় চলে গেছে। দেশ বিদেশে বহু সাইকিয়াট্রিস্ট ডাক্তারদের খাটিয়েছে সে, কিন্তু সকলের এক কথা, এই ট্রমাটা ভীষণ গভীরভাবে তার মনে দাগ কেটে গেছে। একদিন, এক মাস, এক বছর, মানে কোনো নিশ্চয়তা নেই যে কবে ফারহা ভালো হবে। কবে থেকে বোনের মুখে হাসি দেখে না ফায়ান। তার বোন আগের মতোই খিলখিল করে পুরো খানফিলা মাথায় তোলে না। ভাবতেই বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। সেই সাথে পাল্লা দিয়ে বাম পকেটের ফোনটাও বেজে যাচ্ছে। বাজতে বাজতে কলটা কেটে যেতেই কল ব্যাক করলো ফায়ান। ওপাশের লোকটা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ভাই, রায়হান শেখের লোকেরা আমাদের ছেলেপেলেদের উপর হামলা করেছে। ফায়ান শান্ত কণ্ঠে বলল। ধরতে পেরেছ? ওপাশের লোকটা এবার যেন গর্বের হাসি হাসলো। জি ভাই, ধরে বেঁধে রেখেছি। খুব হয়রানি করেছে। এবার আপনি যদি বলতেন এদের তোষামোদ কিভাবে করব। এবারেও শান্ত কণ্ঠে উত্তর দিল ফায়ান। মাংস রান্না করার সময় পেঁয়াজ কিভাবে কাটে জানো তো নাদিম? নাদিম উৎসাহের সহিত বলল, জি ভাই, আপনি তো জানেনই আমি নিজের রান্না নিজে করি। ঠিক সেভাবেই তাদের কুচু কুচু করে কেটে শেখ ভিলে পাঠানোর ব্যবস্থা করো। শান্ত কণ্ঠে কথাটা বলেই খট করে কল কেটে দিল ফায়ান। রাজনীতিতে এসব বাঁ হাতের কাজ। ঝটপট ঘুমানোর প্রস্তুতি নিল সে। সকালে যে বোনের ভার্সিটিতে যেতে হবে, এক ঝলক সময়টাও দেখে নিল। 2:30 বাজে। তপ্ত শ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নিল ফায়ান। এদিকে নাদিম শান্ত হতে পারছে না। এখনো তার হাত
থেমে থেমে কেঁপে উঠছে। এইমাত্র ভাই কি বললেন সে নিরুপায়। তার কাজগুলোই যে এমন, তাড়াতাড়ি কাজ সারতে হবে। কাজের বেলায় ভাই হেরফের পছন্দ করে না। ফোঁস করে শ্বাস ছাড়ল নাদিম। আজকে বাড়ি গিয়ে রান্নার মন মানসিকতা নেই। অগত্যা আজও না খেয়ে থাকতে হবে। সকাল সকাল ফারহাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল ফায়ান। বারবার করে বলে দিয়েছে যেন একেবারে রেডি হয়ে নিচে নামে সে। ফারহা বড় ভাইয়ের বাধ্যগত বোন, ঘাড় নাড়িয়ে সায় জানালো সে। ফায়ান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার বোন কবে হাসবে আবার? এরপর নিজে ওয়াশরুমে ঢুকে গেল। পুরো নাম সৌহার্দ্য ফায়ান খান, পেশায় একজন রাজনীতিবিদ, বর্তমানে এমপি পদে আছেন তিনি। 29 বছর বয়সী এই তরুণ যুবক যেভাবে সত্য নিষ্ঠার ভাবে কর্ম করার মাধ্যমে উপর মহলের মন জয় করে নিয়েছে, ঠিক সেরকম ভাবেই তার রূপ ও গুণের দ্বারা বহু রমণীর ডার্ক সার্কেলের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তার দুই ভাই বোনকে নিয়ে ভালোই ছিল। মাঝখানে তার ভাই সাহিত্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। এর অবশ্য কারণ আছে। পড়াশোনা শেষে সেখানে নিজের বাবার ব্যবসায় হাত দিবে বলেছে সাহিত্য। বাকি রইল তার ছোট বোন ফারহা। সে তাকে চোখে হারায়। ফারহা নিজেও বড় ভাই বলতে অজ্ঞান। ভার্সিটির গেটের সামনে পরপর 3টি কালো রঙের গাড়ি এসে থামলো, যার ফলে চারপাশে কিছু সময়ের জন্য ধুলোয় গ্রাস করে নিল। গাড়িগুলো একদম চকচকে, যেন মাত্রই কিনে আনা হয়েছে। সামনে এবং পেছনের গাড়ি থেকে কয়েকজন বন্দুকধারী লোক নেমে এসে মাঝখানে গাড়িটায় দরজা খুলে দিল। সেখান থেকে ফায়ান ফুল অ্যাটিটিউডের সাথে নেমে এলো। পরনে সাদা পাঞ্জাবিটা যেন ফর্সা শরীরে একদম লেগে আছে। বেশ মানিয়েছে তাকে। ফায়ান নামার পরপরই বোনকেও নামিয়ে নিল। আশেপাশের ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়বে যেন, তবে গার্ডসদের জন্য কাছে পিঠে আসতেও পারছে না। চারপাশে চাপা গুঞ্জনের ভরে গেছে। হবে নাই বা কেন, স্বয়ং এমপি সাহেব যে ভার্সিটি প্রাঙ্গণে, এর কারণ কি হতে পারে? ফায়ান সবকিছুকে তুচ্ছ করে ফারহার হাত ধরে সামনে এগোতে লাগলো। তবুও কয়েকটা মন্তব্য তার কানে এসে বাড়ি খেলো। সাথে সাথেই তার গাল দুটো গরম হয়ে গেল। স্বভাব যতই রকচটা হোক, এসবে সে ভীষণ লাজুক। সাথে পাল্লা দিয়ে রাগে কপালের রক্তটা ফুলে উঠছে। কি হট সৌহার্দ্য ফায়ান খান, একদম চকলেট বয়। ইচ্ছে করছে খেয়ে ফেলতে। সাদা পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। গলার নিচে তিলটা দেখেছিস? কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ফায়ান নিঃশ্বাস আটকে এক প্রকার পালিয়ে এলো সেখান থেকে। যত সব লাফাঙ্গা মহিলা। নাদিম পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তাদের। অবশেষে ফারহাকে ক্লাসরুমে যেতে বলে সে প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে গেল। পরে বোনের সাথে এসে দেখা করবে সে। আপাতত ফারহা যেন ক্লাসে গিয়ে বসে থাকে। ক্লাসরুমে গিয়ে একটা সিটে চুপচাপ বসে আছে ফারহা। যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত, কেউ বা ফোন গুতাচ্ছে। তখনই কেউ তার পাশ থেকে বলল, হাই, আমি আরিমা। তোমার নাম কি? ফারহা সেদিকে তাকিয়ে টাসকি খেলো। যেখানে সব মেয়েরা প্রায় খোলামেলা পোশাকে এসেছে, শার্ট প্যান্ট টপস, আরও অনেকে অনেকভাবে এসেছে, সেখানে এই মেয়ে স্কার্ট পরে মাস্কের মাধ্যমে তার শ্যামলা মুখশ্রীটা ঢেকে রেখেছে। শুধু চোখ আর কপালের কিছু অংশ দেখা যাচ্ছে। তবুও বোঝা যাচ্ছে মেয়েটার চোখ দুটোতে দারুণ মায়া। কোনো পুরুষকে ঘায়েল করার জন্য তার মায়াবী চোখ দুটোই যথেষ্ট। পরক্ষণেই ভাবলো ভাইয়াকে বলবে, সেও এই মেয়ের মতো করে আসবে। কিন্তু যদি গরম লাগে? কি হলো, কথা বলো। ফারহা কিছুক্ষণ চুপ থেকে উত্তর কাটলো, কি বলবো? তোমার নাম বলো। ফারহা। আমার নামের মতোই সুন্দর তোমার নাম। তুমি কেন বলছি তুই করে বলবো, ঠিক আছে? ফারহা ঘাড় নামিয়ে সম্মতি জানিয়ে আবার চুপ হয়ে যায়। আরিমা বুঝেছে মেয়েটা স্বল্পভাষী, কিন্তু তার যে মেয়েটাকে ভালো লেগেছে। এভাবে কম কথা বলা মোটেও আরিমার পছন্দ না। তার বন্ধুকে মন খারাপ করে বসে থাকতে দিলেও চলে না।
ব্যাগ থেকে তার হেয়ার ব্যান্ড বের করলো আরিমা। ব্যান্ডটা দেখলে যে কারোরই হাসি আসবে। ব্যান্ডের মাথায় দুটো শিংয়ের মতো। আরিমা এটা নিজ হাতে বানিয়েছে, বানানোর কারণও আছে বই কি। ব্যান্ডটা হাতে নিয়ে এদিক সেদিক তাকালো আরিমা, অতঃপর সামনে দৃষ্টি দিল। সেখানে একটা সাদা রঙের পোলো শার্ট পরিধানকৃত ছেলে ফোন স্ক্রল করছে। মনে হচ্ছে ফোনের ভেতরে ঢুকে যাবে। বিরক্তিতে শ্বাস ফেলল আরিমা। পরক্ষণই কুটিল হেসে ব্যান্ড নিয়ে ছেলেটার মাথায় পরিয়ে দিল। বাহ, চমৎকার, দারুণ লাগছে। মনে হচ্ছে ছেলেটাকে বলি, আয় বাবা, কাছে আয়, তোর মাথায় একটা চুম্মা খাই। এত মানিয়েছে না। আরিমা খোঁচায় তার দিকে তাকালো ফারহা। আরিমা মুখ চেপে তাকে কিছু ইঙ্গিত করছে। প্রথমে বুঝতে না পারলেও চট করে সামনে তাকায় সে। 1 সেকেন্ডে, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় ফারহা হো হো করে হাসতে লাগলো। তার সাথে পাল্লা দিয়ে আরিমাও হাসছে। হাসতে হাসতে একজন অপরজনের গায়ে ঢলে পড়ছে। বাকি ছাত্রছাত্রীরা তাদের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। হয়তো ভাবছে এই দুই মেয়ের হলো কি। আরিমা হাতের ইশারায় সবাইকে সামনের দিকে তাকাতেই পুরো ক্লাসই এবার হাসির রোল পড়ে গেল। কিন্তু যাকে নিয়ে এত কিছু, সেই সাদা শার্ট পরিধানকৃত ছেলেটার কোনো হুঁশ নেই। সে এক মনে একবারে সামনে তাকাচ্ছে তো একেবারে পেছনে, ডানে বামে। পাশের ছেলেটা ইশারা করলো যেন সে তার মাথায় দেখে হেয়ারব্যান্ড জাতীয় কিছু। হাতে নিয়ে দেখতেই রাগে লাল নীল হতে লাগলো ছেলেটা। তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। দারুণ অপমান বোধ করলো সে। পিছনে তাকিয়ে একবার দেখে, ভাবলো এই মেয়েরাই এরকম করেছে। ছেলেটা যে খেকিয়ে উঠল। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমাকে জোকার বানিয়েছো সবার সামনে, আবার দাঁত বের করে শাকচুন্নিদের মতো হি হি করে হাসছো। লজ্জা করে না? আরিমা কিছুটা এগিয়ে গেল ছেলেটার দিকে। এতে ছেলেটা বিব্রত ভঙ্গিতে মাথা কিছুটা পিছিয়ে নেয়, চোখে দুটো পিট করে। আরিমা ঢঙ্গি স্টাইলে বলল, কেন কেন তোমাকে জোকার বানিয়েছি কিভাবে? তোমার মাধ্যমে আমি একটু সবাইকে হাসালাম। মানুষকে হাসাতে আমার বেশ লাগে। দাও, আমার ব্যান্ড দাও। বলে ছো মেরে ছেলেটার হাত থেকে ব্যান্ডটা নিয়ে নিল আরিমা। পরক্ষণে আবারও খিলখিল করে হাসতে লাগলো। ফারহার সাথে ধূপধাপ বাড়ি খাচ্ছে। ফারহা পারছে না, যেন ব্রেঞ্চে থেকেই পড়ে যায়। আচ্ছা ছেলে শোনো, তোমাকেও ভালো লেগেছে আমার। নাম কি তোমার? ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, অতঃপর রোবোটিক ভাবে বলল, আফরিদ হাওলাদার। আরিমা এক হাত দিয়ে ফারহার এক হাত পেঁচিয়ে বলল, আমার নাম আরিমা, আর এ হলো ফারহা। আমরা আজকে থেকে ফ্রেন্ড, ঠিক আছে? ছেলেটা এখন ধ্যান ধরেই আছে। হঠাৎ মাথায় কারো চাটি পড়াতেই সেদিকে তাকালো আর আফরিদ। শালা, আমাদের জন্য দাঁড়িয়েই চলে এসেছিস তো? আগে আগে এসে কোন মাইয়াটা পটাইতে পেরেছিস দেখি তো। পাশ থেকে আরেক ছেলে বলল, লাগা লাগা, সালারে লাগা। আফরিদ বোকা বোকা হাসি দিয়ে বলল, দোস্ত, তোরা রাখছিস কেন? দেখ, এদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। ওর নাম ফারহা, আরে আরিমা। একটা মেয়ে বলল, আমরাও আজকে থেকে তোমাদের ফ্রেন্ড। আমার নাম সিমরান, আর এ হলো বেলা। আর এই দুটো ছেলে দেখছো না, এদের নাম মনির আর শুভ। আরিমা এক ঝলক সবার দিকে তাকিয়ে গুনে নিল, তারপর সমস্বরে আওড়ালো, পুরাই ভেড়ার দল। এরা 7 ভেড়ার ছানা। মাঠে চলে এলো। প্রথম দিন তাই ক্লাস হয়নি, এমনিতেও কেটে গেল। এখন যে যার বাড়ির পথে যাবে। যদিও এতক্ষণে জেনে গেছে ওরা সবার বাড়ি একদিকেই, একসাথে গল্প করতে করতে যাবে। তাই তখনই গুটি কয়েক ছেলে মেয়ের সামনে এসে দাঁড়ালো তারা বুঝতেই পারলো এবার নিজেরাও তথাকথিত জার্গের শিকার হবে। ফারহা গিয়ে আরিমার পেছনে লুকালো। এদের মোটেও ভয় লাগছে না, কিন্তু তার বড় ভাই যদি জানতে পারে কেউ তার সাথে ঝামেলা করেছে, তাহলে এদেরকে কেটে কুচি কুচি করবে। মাটিতে পুঁতে রাখারও সময় দিবে না, নদীতে ভাসিয়ে দিবে। সে চিনি তার বড় ভাইকে। এই বাচ্চারা, তোমরা কি বাড়িতে চলে যাচ্ছ?
ছেলেটা এহেন কথায় আরিমা দাঁত কেলিয়ে বলল, না ভাইয়া, আমরা এতিমখানায় যাচ্ছি, আসলে বাড়িঘর নেই তো। কিন্তু ড্রেসআপ দেখে তো মনে হচ্ছে না তোমরা এতিমখানার বাসিন্দা। ইয়ার কি করো? ইয়ার কি করবো কেন? আপনি কি আমাদের নাতি লাগেন নাকি বিয়াই? বাকিরা হেসে কুটি কুটি। এবার ছেলেটাও কিছুটা বিব্রত বোধ করলো। পাশ থেকে আরেকটা ছেলে বলল, এই মেয়ে দেখো। বেলার এহেন কথায় সবাই আরেক দফায় হাসলো। ফারহা খোঁচা দিয়ে আরিমাকে কিছু বলল। আরিমা এদিক সেদিক তাকিয়ে একটা ছেলেকে দেখে নিল। যেভাবে মেকআপ করেছে, ইচ্ছে করছে পেট ফেটে হাসি। ফারহা নিজেও মিটিমিটি হাসছে। আল্লাহ আপি, তোমার দিকে তো খেয়ালই করি নাই। এত কিউট কেন তুমি আপু? তোমার স্কিন এত গ্লো কেন? কি ক্রিম ইউজ করো, নামটা বলবা প্লিজ? আমিও তোমার মতো হতে চাই। ঠোঁট দুটো পিটপিট করে বলল আরিমা। এতেই যেন কাজ হলো। মেয়েটার খুশিতে গদগদ হয়ে গেল। যা দেখে সাত ভেড়ার ছানারা মনে মনে প্রচুর হাসছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। একে টোপ হিসেবে ব্যবহার করে এখান থেকে বের হতে হবে। আসলে অনেকগুলো ক্রিম ইউজ করি তো, কালকে সময় নিয়ে সবগুলো লিস্ট তোমাকে এনে দেব। সাত ভেড়ার ছানা একে অপরের দিকে তাকাচ্ছে। ক্রিমের লিস্ট। মনিরা গলা খাকারি দিয়ে বলল, আমি আপনাকে আপু রাখতে পারবো না আপু। শুভ খোঁচা দিয়ে বলল, শালা আপু তো ডেকেই ফেলেছস। ও হ্যাঁ, মিস্টেক। কেন আপু ডাকবা না আমাকে? আমি আপনাকে দেখে ক্রাশ খাইছি। এত কিউট মেয়ে ভার্সিটিতে আছে, আপনার অবস্থাতে পরিলোকে হওয়া উচিত। আপনার অবস্থান তো পরিলোকে হওয়া উচিত। আপনি পরিদের রানী আর আমি রাজা। মনির একটু থেমে আবার বলল, আমার না সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার বড্ড ইচ্ছা। আপনি যদি একটা সুযোগ দিতেন। মেয়েটা লাজুক হেসে বলল, ভেবে জানাবো। আপু আজকে কি আমরা আসতে পারি? আসলে বাড়িতে চানা পানা আছে তো। আরিমার কথায় সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। আচ্ছা, তার আগে তোমার নামটা তো বলে যাও। আমার নাম বিলকিস আর এর নাম রাহিমা। বেলা আর সিমরানকে উদ্দেশ্য করে বলল এদের নাম জুলেখা ও রত্নাবানু। এই তিন ছেলেদের নাম। থাক থাক, আর বলতে হবে না, তোমরা আসতে পারো। এদিকে মেয়েটার বন্ধুরাও কিছু বলতে পারল না, কারণ ভিপির মেয়ে বলে কথা। এদিকে গেটের বাইরে এসে এতক্ষণে চাপা হাসি একে একে উগরে দিল সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপরে পড়ে। শেষমেশ কিনা একটা কৃমি অফার প্রেমে থপাস করে পড়লি মনির। কোথায় গেল তোর অঞ্জনা? আরে পাগল, একটু ঢোঁ মেরে আসলাম। আমগো বাসার কুত্তাও হের দিকে তাকাইব না। পোশাকের কি দেখছো? পোশাকের শ্রী দেখছোস? বলেই নাক কুচকালো মনির। সবাই আরেক দফা হাসলো। কিন্তু এই মেয়ে যদি তোকে অ্যাকসেপ্ট করে নেয়? সিমরান পাশ থেকে বলল, ওর একটা প্রেমিকা আমার জন্য টিকেছে, এবারটাও টিকবে না। এদিকে ফারহাদ চিন্তিত। তার ভাইয়ের কথা ছিল দেখা করবে, এখনো আসলো না। চলে গেছে হয়তো। তার ভীষণ অভিমান হয়েছে বড় ভাইয়ের প্রতি। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। ভেড়ার ছানারা উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। ড্রাইভার ফারহার কাছে এসে বলল, আফা, বড় সার্ভিসি আছে, আপনারে আমার লগে যাইতে কইছে। সবাই সমস্বরে বলে উঠল। ফারহা বলল, ওটা বিজি হবে। ওই হলো, আহিন আফা। আফরিদ বিড়বিড় করে বলছে, ইংরেজির দফা রফা করে দিবে এই ভদ্রলোক। সবাই আমার সাথেই চল, তোদের নামিয়ে দিব। সকলেই সায় জানিয়ে উঠে গেল গাড়িতে। আচ্ছা ফারু, এত দামি গাড়ি কই পাইলি? বড় স্যারটা কে? এভাবে চোখ নাচাচ্ছিস কেন? এটা আমার ভাইয়ার গাড়ি। তোর ভাইয়ার নাম কি? কি করেন তিনি? সৌহার্দ্য ফায়ান খান। বাকিটা বলার আগেই আফরিদ চিৎকার দিয়ে উঠল, শালি পানি রাক্ষসের মতো খাস, দেখে শুনে গিলতে পারিস না?
বলেই রুমাল দিয়ে মুখ মুছতে লাগলো। সবাই একবার আফরিদকে দেখছে, আরেকবার বোতল হাতে বসা আরিমাকে দেখছে। তাদের আর বুঝতে বাকি নেই এই পানি কোথা থেকে এসেছে। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এদিকে আরিমার হুঁশ নেই, সে নিজ মনে আওড়াচ্ছে, নেতা সাহেব আমি এসে গেছি। আপনাকে যেহেতু একবার পেয়ে গেছি আর ছাড়াছাড়ি নেই। আমি আসছি শীঘ্রই। দেখা না হলে, কথা না হলে আপনি আমার নেতা সাহেব হবেন কিভাবে? বলেই বাঁকা হাসলো আরিমা। বাসায় এসে মাত্র ওয়াশরুমে ঢুকেছে সে, তখনই পরপর ফোনে রিং হতে লাগলো। চোখে মুখে কয়েক ঝাপটা পানি মেরে ফোনটা এসে হাতে নিল। ফারু নামে সেভ করা নাম্বার থেকে 10+ মিসড কল। ভ্রু কিঞ্চিত উপরে তুলল আরিমা। মেয়েটার কোনো বিপদ হলো না তো? হ্যালো আরু, তোর বাসার পাশে একটা বড় মাঠ আছে না? আমি আসছি, একটু রেডি থাক, ওখানেই যাব। কিন্তু কেন? তোকে এত বিচলিত লাগছে কেন? আরু, সেখানে মারামারি হচ্ছে, ভাইয়া সেখানে, তুই রেডি থাকিস। বলেই খট করে কল কেটে দিল ফারহা। এদিকে আরিমা হাঁ করে কলের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই হুঁশ ফিরল তার। হন্তদন্ত হয়ে যাচ্ছিল তা পরেই আবার ছুটল বাহিরে। না না, তার নেতা সাহেবের কোনো পাতি নেতা হতে পারে না যে পাবলিকের হাতে উত্তম মাধ্যম খাবে। যদি মায়ের খায়, না না, কখনোই না। এরকম হলে কম দামি স্যান্ডেল দিয়ে নিজের মাথা নিজেই ফাটাবে। সুযোগ বুঝে বাকি 5 ভেড়ার ছানায় ফোনে একটা মেসেজ সেন্ড করে দিল আরিমা। আত্মা তার দুরু দুরু করছে। শেষে কিনা এমন নেতার উপরে ক্রাশ খাইছে যে পাবলিকের হাতে থোলাই খায়। ছি 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 ছি। আরও পরক্ষণে নিজের মাথায় গাঁটটা মারল। কি আজব ভাবনা তার। আফরিদ এগিয়ে এসে মনিরের পেছনে একটা লাথি দিল, সাথে অশ্রাব্য গালি। শালা হারামি, সবসময় তুই দেরি করিস, লেট লতিফ কোথাকার। আমি কি করব? অফিসে ঢুকেছিলাম, তোরা যে এতবার কল মেসেজ দিয়েছিস আমি কি দেখেছি নাকি? তুই আর তোর অফিস দুটোই ভইরা রাখ, যদি দেরি হইতো দেখতে তোরে কি করতাম। এই ইফরিতের বাচ্চা, থামবি তোরা? সিমরানের কণ্ঠের রাগ ঝরে পড়ল। ইফরিত তো কারে কোস, তুই কি? সিমরান এগিয়ে বলল, আমি কি? তুই ইমরান। ইফরিত তো। বলেই দ্রুত পথে ছুটল শুভ। এখন কথা বলার সময় নেই, আমার সাথে আয়। বলেই তারা দিল আরিমা। দূর থেকে মাঠ দেখা যাচ্ছে, প্রচুর ভিড়ভাট্টা। তার পাশেই নির্মাণাধীন একটি বিল্ডিং। তারা পা টিপে টিপে বিল্ডিংয়ে উঠে গেল। এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভিড়ের মাঝে ফায়ানকে দেখেই আরিমার বুকটা হুহু করে উঠল। কি অবস্থা মানুষটার! কপাল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে বুকের দিকটা পাঞ্জাবি ভিজে যাচ্ছে। তবুও মানুষটার কোনো হেলদোল নেই, যেন কিছুই হয়নি। একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশের লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, পাচ্ছে না আবার তাদের নেতা সাহেবের উপর কেউ হামলা পড়ে। আরিমার চোখ গেল একটা মোটা দেখে লোক, হাতে মস্ত বড় লাঠি নিয়ে ফায়ানের দিকে এগোচ্ছে। ঠিক তার পেছনে থেকে কারো সেদিকে খেয়াল নেই, সবাই ঝামেলা কমাতে ব্যস্ত। 7 ভেড়ার ছানারা দৃশ্যটা দেখেছে। ফারহা কিছু বলতে পারছে না, এখান থেকে ডাকলে তার ভাই শুনতে পাবে না। সে আতঙ্কে আরিমার হাত খামচে ধরল, দৃষ্টি অসহায়। আরিমা সেদিকে তাকিয়ে নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল, যেন গভীর কিছু ভাবছে সে। পায়ের নিচে একটা পাথর দেখতে পেল আরিমা। কারো মাথায় লাগলে খুলি বের হতে যথেষ্ট এটা। পাথরটা তুলে নিল আরিমা। বাকিরা শুধু তার কাণ্ড দেখছে। এক চোখ বন্ধ করে লোকটার মাথা বরাবর টার্গেট করলো। যেই না ফায়ানের মাথায় আঘাত করতে যাবে তখনই ঢিলটা ছুড়ল আরিমা। একদম লোকটার মাথায় লেগেছে। হঠাৎ ফায়ান তার পেছনে কারো চিৎকার শুনে ঘুরে দাঁড়ালো। সাথে সাথেই তার মুখ থেকে উচ্চারণ হলো, শিট। ফায়ানের উপরের দিকে তাকানোর সাথে সাথেই তারা সেখান থেকে সরে গেল। আরিমা মুখে তৃপ্তির হাসি। বাকিরা হা করে তাদের দেখছে। এত নিখুঁত টার্গেট কিভাবে করলো ও? তারা তো কখনোই পারবে না। কিরে, কিভাবে কি করলি তুই? আরিমা এবার শুভর দিকে তাকিয়ে বলল, ক্রিকেট খেলতে খেলতে
অভ্যাস হয়ে গেছে। আমরা তো খেলি, তাই বলে এভাবে তো টার্গেট করা আমাদের জন্য সম্ভব না। আরিমা ভ্রু কুঁচকে তার দিকে তাকালে তৎক্ষণাৎ চুপ হয়ে যায় শুভ। তুই ক্রিকেট পারিস? হ্যাঁ পারি। ওই আমাকে শেখাবি? বেলার কথা বিরক্ত হলো বেশ আরিমা। শালি, ওখানে নেতা সাহেব আহত আর তোরা ক্রিকেট নিয়ে পড়ে আছিস? আসলেই ভেড়ার ছানা তোরা। এতটুকুতে ভাইয়ার কিচ্ছু হবে না, বাসায় চল সবাই। ভাইয়া নিশ্চয়ই এখন বাসায় ফিরবে, আমাকে না পেলে আবার কথা শোনাবে। একটা তুলি দিয়ে কপালের রক্ত মুছছে ফায়ান। তার পাশে নাদিম অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে, ইস, সাথে থেকেও বাইকে রক্ষা করতে পারলাম না। নাদিম, জি ভাই। তুমি আমাকে ভাই বলে সম্বোধন করো কেন? নাদিম হক চকিয়ে গেল। ভাই, আপনি তো স্যার ডাকতে নিষেধ করছিলেন। মিনমিন করে বলল নাদিম। ফায়ান হাসলো, একবার নাদিমের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো তাদের সাধ্য কত যে সৌহার্দ্য ফায়ানকে মারতে পারে? নাদিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মানে বুঝলাম না ভাই। ফায়ান বাঁকা হেসে উত্তর দিল, আমি নিজ থেকে না চাইলে কেউ আমার গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। দ্রুত গাড়ি বের করো, বোনকে মিস করছে। নাদিম হন্তদন্ত হয়ে চলে গেল। সে জানে না ফায়ানের মাথায় আসলে কি চলছে। রায়হান শেখের অবস্থায় সে খুশিকে নৃত্য করার উপক্রম। তার চিরশত্রুকে সে আঘাত করতে পেরেছে। যখন পার্সেল খুলে লাশের অবস্থা দেখেছিল তখনই মিনি হার্ট অ্যাটাক করে ফেলেছিল রায়হান শেখ। কত বড় স্পর্ধা ফায়ানের। বাবা এত লাফিও না, আমার ব্যাপারটা সুবিধে ঠেকছে না। নিশ্চয়ই এতে কোনো প্যাচ রেখেছে ফায়ান খান। বরাবরের মতো ছেলের কথাকে প্রাধান্য দিলেন না তিনি। নাক মুখ কুচকে সেখান থেকে সরে এলেন। আজ সে সারা রাত ফুর্তি করবে। তার শত্রুকে যে আঘাত করতে পেরেছে উনি। ছেলের রাজ বাবার দিকে তাকিয়ে বলল, এই প্রতিবন্ধী কিভাবে নির্বাচন করে এটাই আমার মাথায় ঢোকে না। আয়া দিয়ে সেভ করে নাম্বার ডায়াল করলো আরিমা। তার মনটা হঠাৎ ছটফট করছে। রিসিভ হতেই ওপাশ থেকে নারী কণ্ঠে কেউ বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রাহা, সব ঠিক আছে? জি ম্যাম, সব ঠিকঠাক। কি করছে এখন? ঘুমাচ্ছে ম্যাম। দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে, সামলাতে হিমশিম খায়। আরিমা হালকা হেসে বলল, অভ্যাস করে নাও, কাজ দিবে। রাহা লাজুক হেসে বলল, জি ম্যাম। আপনি কবে আসবেন? শীঘ্রই, ওর খেয়াল রেখো। বলেই খট করে কলটা কেটে দিল আরিমা। তখনই আবার কল বেজে উঠল। নাম্বারটা দেখে তার মনে কিছুটা ভয় কাজ করছে। কি জবাব দিবে সে লোকটার কাছে? রায়হান শেখ গুটি সাজাচ্ছে কিভাবে ফায়ানের দুর্বল পয়েন্টে আঘাত হানা যায়। তার জন্য মেইন টার্গেট ফায়ান। ফায়ান খানের বোন। তাকে যে করেই হোক বাড়ি থেকে কিছুটা দূরে আনতে হবে, যেন সাথে ফায়ান না থাকে। কিভাবে কাজটা করবে কিভাবে? হঠাৎ তার মাথায় বুদ্ধির বাতিটা জ্বলে উঠল। বিড়বিড় করে বলল, সৌহার্দ্য ফায়ান খান, নিজের প্রিয় জিনিসটা হারাতে প্রস্তুত থাকো। ভাইকে ছিনিয়ে নিয়েছিলাম, এবার বোনকেও ওপারের টিকিট হাতে ধরিয়ে দেব। আজকে ভার্সিটি যাব না। ফায়ান এহেন কথায় সবাই একসাথে চিল্লিয়ে উঠল, আরে ভেড়ার দল, আস্তে আস্তে। কিন্তু কেন যাবি না? ভাইয়ার থেকে অনুমতি নিতে হবে রে। আরিমা বলল, কিন্তু কেন, কি হয়েছে বলবি তো? দোস্ত, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা মেলা বসেছে, চল না যাই। ফারহার কণ্ঠে ঝরে পড়ছে উৎকণ্ঠা। সবাই হৈ হৈ করে উঠল। কিন্তু তোর ভাই কি যেতে দিবে তোকে? সেটাই তো। আমি রাজি করাবো, চল। ফারহা চোখ দুটো বড় বড় করে বলল, আরও তুই কিভাবে? ভাইয়া তোর কথা শুনবে? বউয়ের কথা না শুনলে পাশের বাসার ভাবির কথা শুনবে। দরজার সামনে দাঁড়িয়ে কালিমা পড়ছে আরিমা। মনে হচ্ছে বাঘের গুহায় ঢুকবে। পেছন থেকে 6 ভেড়ার ছানারা তাড়া দিচ্ছে। একবার তাদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করছে, তো আরেকবার দরজার দিকে অসহায় নেত্রে তাকাচ্ছে। সে যতটুকু জানে, নেতা সাহেব প্রচুর রকচটা ধরনের মানুষ। দরজা হালকা করে খুলবে তার আগেই পেছন থেকে একটা ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিল ফারহা। তখনই আরিমা সমস্বরে বলে উঠল,
मैं चलती हूँ, दुआओं में याद रखना। হঠাৎ রুমে কারো উপস্থিতি পেয়ে বারান্দা থেকে বের হয়ে এলো ফায়ান। আরিমা ঢোক গিলছে। পছন্দের মানুষটা তার থেকে কয়েক হাত দূরে মাত্র। হার্ট মনে হচ্ছে উচ্চ শব্দে পিট হচ্ছে। হে মেয়ে, তুমি কে? এখানে কি করছো? ফায়ানের কণ্ঠ গম্ভীর। না মানে আমরা না ঘুরতে যেতে চাচ্ছি। তো যাও, এখানে আমার বলার কি আছে? বিরক্তিতে ফায়ানের মুখ কুঁচকে আছে। না মানে আপনার অনুমতি লাগতো। কেন? আমার অনুমতি কেন? ফারহাও যাবে আমাদের সাথে। মিনমিন করে বলল আরিমা। ফায়ান শান্ত পায়ে আরিমার দিকে এগোচ্ছে। বিস্ময়ে আরিমারও চোখ ইয়া বড় বড় হয়ে গেল। সে পেছনে সরতে সরতে নিজ মনে আওড়ালো, এই নেতার চরিত্রের দোষ আছে নাকি? ধুর ধুর, এসব কি বলছি। আবার নিজের মাথায় নিজেই টুকা দিচ্ছে সে। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল আরিমার। এবার সে অসহায় নেত্রে ফায়ানের দিকে তাকালো। যদিও আরিমার মুখে মাস্ক দিয়ে ঢাকা, তবু তার চোখ দেখে মনের খবর বুঝতে পারছে ফায়ান। তাকে চমকে দিতে আরেকটা কাণ্ড করে বসলো ফায়ান। হাতের উল্টো পিঠ দিয়ে আরিমার গাল ছুঁয়ে দিল। আরিমা কেঁপে উঠল যেন। বুকের ভেতরে কেউ দ্রুত বেগে ট্রাম বাজাচ্ছে যেন। ফায়ানের কাণ্ডে সে বিস্মিত। ফায়ান কয়েক পা পিছিয়ে এলো। কালো ট্রাউজারের পকেটে 2 হাত করে বলল, ঠিক আছে, কিন্তু সাথে আমি কোনো গার্ড দিব না। আমার বোনকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার। যদি তার শরীরে একটা কাটার আঘাতও পড়ে। হারিমা ঢোক গিলে মাথা নাড়ল। সে খেয়াল করে দেখল ফায়ানের মাথায় এবার ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। তবুও অনেক সুন্দর লাগছে, যেন ব্যান্ডেজটা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ফায়ান ঠোঁট কামড়ে কিছু ভাবল, তারপর মাথা নাড়াতে নাড়াতে বলল, শোনো মেয়ে, তোমার হার্টটা বড্ড বেসামাল। যেখানে সেখানে জোরে জোরে বিট করতে শুরু করে, সেটাকে সামলানোর দায়িত্ব তোমার, বুঝেছ? ন গেট আউট। লাস্টের কথাগুলো এত জোরে বলল আরিমা কেঁপে উঠল। পরক্ষণেই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরিমা, আর মনে মনে ফায়ানকে বকছে, শালা লুচ্চা বেড়া, ভেবেছিলাম কত ভালো নেতা, সুযোগের সদ্ব্যবহার, খাম্বা কোথাকার। কিন্তু এই বেটা গার্ডদের বারণ করে দিল কেন? আশ্চর্য, সন্দেহ করছে নাকি ভাবার বিষয়? এদিকে ফায়ান ভাবছে, ওয়েলকাম ব্যাক আরিমা ইহসান পুষ্প। মুখে তার বাঁকা হাসি। রাজি হইছে? বউয়ের কথা কোন বেড়া ফালায়? হারিমা ফুল অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। 6 ভেড়ার ছানা একসাথে বলে উঠল, তার মানে রাজি হয়েছে। বলেই আরিমার উপর একসাথে সবাই ছাপিয়ে পড়ল। সাথে সাথে সে বিছানায় পড়ে গেল। আল্লাহ, এই ভেড়ার ছানাদের হাত থেকে রক্ষা করো। অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবাই দম নিল। প্রচুর পিপাসা পেয়েছে, তাই একটা দোকানে গিয়ে জুস কিনে ঠান্ডা স্থানে বসে খাচ্ছে। এর মাঝে আফরিন বলল, দোস্ত, রাজি করালে কিভাবে? এটা আমার জন্য সহজ ব্যাপার। যে ভাব নিচ্ছিস মনে হচ্ছে তোর সত্যিকারের জামাই। আবার জিঙ্গায়, সে আমার সত্যিকারের জামাই, তাই না ফারু? ফারহাও সায় জানালো। ঠিক তখনই আরিমা বলল, তোরা থাক, আমি একটু আসছি। সবাই জলদি জলদি গাড়িতে ওঠ, কোনো কথা না। শুনতে পাচ্ছিস না আমার কথা? উঠতে বলেছি। আরিমা কথায় সকলে অবাক হলো। মাত্রই আসলো তারা, এখনই চলে যাবে? ধমকে উঠল আরিমা। সবাই গাড়িতে উঠে বসলো চট জলদি। গাড়ি ছাড়তেই বলল আরিমা, সাথে কোনো ড্রাইভার নেই। ফারহা গাড়ি চালাচ্ছে, পাশে তার আরিমা চিন্তিত ভঙ্গিতে বসে আছে, তার কানে গালি বাজছে। যদি তার গায়ে একটা কাটার আঘাত পড়ে? বাকিরা নানান প্রশ্ন করছে। আরিমা শুধু ফারহাকে জলদি গাড়ি চালাতে বলছে। ফারহা কিছু না বুঝলেও একটু বুঝতে পারছে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। ঠিক তখনই গাড়ির পেছনে গুলি লাগার আওয়াজ হলো। সকালে চমকে গেল। বেলা আর সিমরান চিৎকার দিয়ে উঠল। আরিমা গ্লাস থেকে মাথা বের করে দেখলো কালো রঙের 2টো গাড়ি তাদের পেছন নিচ্ছে। আরিমা নিজেকে শান্ত করলো, যে করেই হোক তার এদেরকে বাঁচাতেই হবে, নয়তো শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে।
কিন্তু গাড়িতে বসে সে কি করবে? ততক্ষণে আরো আওয়াজ আসছে। পেছনে গাড়ি থেকে গুলি ছুটতেই চলেছে। ফারহার হাত কাঁপছে, মনে আসছে ভয়। বারবার বড় ভাইকে স্মরণ করছে সে। তার ছেলে মানুষের জন্যই সবার জীবন এত ঝুঁকিতে। আমার কথা শোন আফ্রিদ, দেখ তোর সিটের নিচে বেশ কয়েকটা ইটের টুকরো আছে। মনির আর শুভকে নিয়ে সপ্তপর্ণে গাড়িগুলোর দিকে ছুঁড়ে মার, কুইক। কিন্তু তাদের সাথে আমরা পেরে উঠবো না। যা বলেছি কর। আফ্রিদরা তাই করলো, কিন্তু ফলাফল শূন্য। এদিকে গাড়িগুলো এগিয়ে আসছে। আরিমা ফারহাকে সরিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। আতঙ্কে মেয়েটার হাত কাঁপছে। বাকিরা অবাক চোখে আরিমাকে দেখছে। এই মেয়ে গাড়িও চালাতে পারে? আরিমা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। সবাই আল্লাহর নাম জপছে। পেছনে গাড়িটা ছাড়িয়ে এসেছে, তবু বিপদ থেমে নেই। ফারহা, যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। আমরা নেমে যাব, আর তুই অজ্ঞান হওয়ার নাটক করবি। সিটেই শুয়ে থাকবি, ভয় নেই, আমরা আছি। বিশ্বাস করিস তো আমায়? ফারহা মাথা নাড়ালো। বাকিরা যার পরনাই অবাক। আসলে আরিমা চাচ্ছেটা কি? কিয়ৎক্ষণ বাদে গাড়ি দুটো চলে এলো। আরিমার একটা গাছের পেছনে লুকিয়ে আছে। গাড়ি থেকে বন্দুকধারী কজন লোক এসে গাড়ির চারপাশে দেখতে লাগলো। পরে ফারহাকে একা পেয়ে কোনো কিছু না ভেবেই ফারহাকে নিয়ে ছুটে চলল। তখনই বাকিরা বের হয়ে এলো, কিন্তু আরিমা কোথায়? দৌড়ে তারা রাস্তায় ছুটল। তখনই তারা দেখতে পেল আরিমা গাড়ির পেছনের ডেস্কে লুকিয়ে তাদের দিকে তাকিয়ে আছে, মুখে বাঁকা হাসি। পরন্ত বিকেল, বাহির থেকে ঘন আলোর রোশনি এসে গাড়ির ফাঁক গলে ফারহার চোখে পড়ল। সাথে সাথেই হালকা করে চোখ খুলল। না, আশেপাশে কেউ নেই। তাকে একাই একটা গাড়িতে রেখেছে। একটু একটু ভয় পাচ্ছে সে। আরিমা কথা তো মেনে নিল। এবার কি হবে? কিয়ৎক্ষণ পরেই ঠক ঠক করে শব্দ ফারহার কানে এসে বাড়ি লাগলো। প্রথমে পাত্তা না দিল। একই ঘটনা যখন বারবার ঘটতে লাগলো, তখন তার টনক নড়ল। ফারু, শুনছিস আমায়? ফারু, এই ফারু। কোত্থেকে আরিমা গলায় আওয়াজে আসছে তা তার বোধগম্য হলো না। তবু কান পেতে শুনতে লাগলো। আবারও সেই ফিসফিস আওয়াজ। ফারু, শুনছিস তুই? শুনতে পেলে একটা হালকা করে বাড়ি দে সিটে। ফারহা তাই করলো। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। এবার তোর সিটের নিচে হাত দে। ফারহা আশ্চর্য হয়ে গেল। এখানে তার ফোনকে রাখলো। চটজলদি মেসেঞ্জারে গেল ফারহা। সেখানে আরিমা মেসেজ। আগেই বলে দিচ্ছি, ভয় পাবি না। আমার কথা শোন। তোর ভাইকে একটা মেসেজ দে, তারপর আমি যা বলছি তা ওনাকে বলে দিবি। ঠিক আছে। এরপর আরিমা একটা বার্তা দিল তাকে। সেটা কপি করে সৌহার্দ্য ফায়ান খান নামক আইডিতে পাঠিয়ে তারপর দম নিল। ফায়ান পার্টির অফিসে বসে একটা মিটিং অ্যাটেন্ড করেছিল। মেসেজের টোনে সে ফোনটা হাতে নিল। কিয়দংশ বাদেই তার মেজাজ চরম গরম হলো। মেসেজটা রায়হান শেখের, যেখানে সে হুমকি দিয়েছে। সোহার্দো ফায়ান খান, পারলে বোনকে বাঁচিয়ে নাও, না হলে কিন্তু সময়ের মধ্যেই প্রাণপ্রিয় বোনের মৃতদেহটা চোখের সামনে দেখতে পারবে। কাউন্টার ডাউন শুরু করো জিনিয়াস। পরপর আরও একটা মেসেজ আসলো। তা দেখে ফায়ানের মুখে মৃদু হাসি খেলে গেল। আজকে মিটিং এই অবধি, আমার জরুরি কাজ এসেছে। কালকে আবার মিটিংয়ের জন্য প্রস্তুতি নেবেন। বলেই নাদিমকে নিয়ে বেরিয়ে এলো ফায়ান। তার শরীরের রক্ত টকবক করছে। বোনের ব্যাপারে বেশি পজিটিভ ফায়ান। না জানি কেমন অবস্থায় আছে মেয়েটা। আর আরিমা? এই মেয়েকে দেখে নেব আমি। টাফার গার্ল। 5 ভেড়াছানা সেখানেই একটা ব্রিজের উপর বসে আছে। বেলা আর সিমরান কেঁদে কেটে অস্থির। বাকি 3 যুবক নখ কামড়াচ্ছে। কয়েকবার ধমকও মেরেছে, থামাতে ব্যর্থ তারা। এখান থেকে যেতে পারলে না কেউ। আরিমা পই পই করে বারণ করে গেছে যেন তারা এখানেই থাকে। একটা জঙ্গল টাইপ জায়গায় গাড়ি এসে ব্রেক কষলো। সাথে সাথেই ফারহা ফোনটা সিটের নিচে ফেলে রাখলো। তবে সন্তর্পণে ফোনের লোকেশন ট্র্যাকিং সিস্টেম অন করে রাখলো, যেন ফায়ান তার হদিস পায়। দুটো লোক এসে ফারহাকে ভেতরে নিয়ে গেল। আশ্চর্য ব্যাপার, চারপাশে কেউ নেই।
আরিমা আস্তে আস্তে ডেস্ক থেকে নেমে এলো, তারপর পা টিপে টিপে তাদের সাথে চলতে লাগলো। ঠিক তাদের থেকে কয়েক হাত পেছনে আরিমার অবস্থান। লোকগুলো ফারহাকে রুমে শুয়ে দিয়ে বেরিয়ে এলো। গাড়ির কাছে গিয়ে কাউকে কল দিল। আরিমা এক পলক লোকটাকে দেখে দ্রুত গতিতে দরজার কাছে গেল। লোকটা আর আরিমার মাঝে দেয়াল হয়ে আছে একটা বড় মোটাসোটা গাছ। আরিমা তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে একটা পিন বের করে নিল, তারপর ফট করে তালাটা খুলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ কারো উপস্থিতিতে ফের চোখ বন্ধ করে নিল ফারহা। এতক্ষণে চোখ খুলে আশপাশটা দেখছিল। হয়েছে, এবার নাটক বন্ধ করো, তুমি পাস। বলেই ফারহার কাঁধে একটা থাপ্পড় লাগালো আরিমা। তুই এসেছিস? ফারহা গাড়ি চালিয়ে ওই অবধি আসলো যেখানে 5 ভেড়ার ছানা ঘাপটি মেরে আছে। গাড়ির কাছ নামিয়ে তাদের কাছে ডেকে নিল। ফারহা ছোট ছোট পদে তারা ফায়াদের নিকট গেল। আমার বোনের যদি কিছু হয় তোমাদের অবস্থা কিন্তু নাজেহাল। ছোট ছোট পদে তারা ফায়ানের নিকট গেল বলেই সেখান থেকে সুরসুর করে চলে গেল। এদিকে শান্ত কণ্ঠে হুমকিতে ছুটে গেল আফরিদ। শালা এতই বন্ধুরদি, গার্ড পাঠাসনি কেন? এই ছাগল চেঁচাচ্ছিস কেন? শুনতে পেলে কেটে রেখে দেবে। শুভর কথায় বেশ বিরক্ত হলো আফরিদ। গাড়ি ইতিমধ্যেই তাদের দৃষ্টি সীমানার বাহিরে চলে গেছে। এবার তাদের মনেও খটকা লাগছে। সৌহার্দ্য ফায়ান খান বোনকে একলা ছেড়েছে, তাও আবার গার্ডহীন। ফারহাকে যে রুমে রাখা হয়েছে, একজন লোক সেটার দরজা খুলল। লোকটা সামনে তাকাতেই ভিমড়ি খেয়ে গেল। রাখলো এক মেয়ে, হয়ে গেল 2 মেয়ে। আশ্চর্য কাণ্ড কারখানা, তাও আবার দুটো বসে লুডো খেলছে। এই মেয়ে, তুমি কোথা থেকে এলে? লোকটার ভরাট গলা প্রশ্নে কিছুটা নড়ে চড়ে বসলো ফারহা। উড়ে উড়ে এসেছি, আপনার সমস্যা? করে আরিমার এহেন খাপছাড়া জবাবে লোকটা আবার ভিমড়ি খেলো। কি মেয়ে লোক রে বাবা! উড়ে উড়ে আসো আর ঝুলে ঝুলে একটু পরই এই মেয়েটার সাথে তোমাকে মরতে হবে। আরিমা অসহায় কণ্ঠে বলল। আচ্ছা, আমাদের মেরেই ফেলবে? তা নয়তো কি? তুমি কেন নিজের মৃত্যু নিজে ডেকে এনেছো? আরিমা বিড়বিড় করে বলল। মৃত্যুই তো আমাকে ডেকে আনে, পিছুই ছাড়ে না। আমি কি করব বান্ধবী, একা মরবে, ভাবলাম সঙ্গ দেই। লোকটি টাসকি খেয়ে গেল যেন। আহা, কি বন্ধুত্ব! এদের মারতে হবে ভাবতেই কষ্ট লাগছে। কি ফুটফুটে দুটো ছানা। আমাদের মারবেন কেন? স্যারের আদেশ। কোন স্যার? বলা বারণ। আচ্ছা, আমাদের একটা শেষ ইচ্ছা রাখবেন। জেলের কয়েদিদেরও তো শেষ ইচ্ছা পূরণ করা হয়। ফারহা শুধু ড্যাব ড্যাব করে আরিমার কীর্তি দেখছে, কিন্তু পরের কথাটা শুনে তার মাথা হ্যাং হয়ে গেল। আমাদের সাথে একদম লুডো খেলবেন? মরেই তো যাব। লোকটার আজ যেন অবাক হওয়ার পালা। কি অদ্ভুত শেষ ইচ্ছা! তবুও মাথা নাড়িয়ে সায় জানালো। খেলার টান টান উত্তেজনা চলছে। ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে কেউ প্রবেশ করলো। আরিমা সেদিকে তাকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল, রং টাইমে এন্ট্রি নেন কেন নেতা সাহেব? অসহ্য। ফায়ান কিছু সময় থম মেরে দাঁড়িয়েছিল। এদিকে নাদিম ভ্যাবাচাকা খেয়ে গেল। টাকলু দেখে এই লোকটা কলিজা শুকিয়ে গেল। স্বয়ং সৌহার্দ্য ফায়ান খান তার সামনে, হাঁচকে গলা কেটে রেখে দিবে। ভয়ে তার টাক মাথা বেয়ে ঘাম চিবুকে পড়ছে। হঠাৎ তখনই আশপাশ থেকে কজন লোক তাদের ঘিরে দাঁড়ালো। ফারহা ভাইকে দেখে যতটুকু শান্ত হয়েছিল, এবার তার থেকে বেশি ভয় পাচ্ছে। এগুলো লোক কোথা হতে উদয় হলো? ফায়ান শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু আরিমা শান্ত হতে পারল না। গটগট পায়ে এগিয়ে গেল এবং ফায়ানের পাঞ্জাবির পকেটের হাত দিতে একটা গান বের করলো। ফায়ান এক ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। আরিমা ভ্রুক্ষে ভিন দৃষ্টি দিল সেদিকে। ফায়ানের হাতে গান ধরিয়ে দিয়ে বলল, শুট করুন, নয়তো বেঁচে ফিরতে পারবো না। এত কিছুর পরেও আশেপাশে কেউই এক পা নড়ল না। তা দেখে ফায়ান মৃদু হাসল। এদিকে আরিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে নিজেই ফায়ানের হাত ধরে ট্রিগারে রাখলো। তারপর এক একটা করে গুলি ছুটতে লাগলো।
কিন্তু কেউ আরিমার দিকে বা ফায়ানের দিকে গান তাক করছে না। আশ্চর্য, এর কি রহস্য কি? আর বুলেট নেই। আরিমা হাত কাঁপছে, বোঝাই যাচ্ছে একদম কাঁচা হাত, কিন্তু মুহূর্তেই তাদের ভরকে দিয়ে ফায়ানের দিকে গান পয়েন্ট করলো টাকলুটা। যখনই গুলি ছুড়বে তার আগ মুহূর্তেই আরিমা ঝাঁপিয়ে পড়ল ফারহার উপর। ফলে গুলিটা তার ডান বাহুতে স্থান পেল। সবাই স্তব্ধ। এত তাড়াতাড়ি সব ঘটে গেল, কেউ কিছুই করতে পারল না। সাথে সাথে একটা গান দিয়ে টাকলু লোকটাকে শ্যুট করে দিল ফায়ান। এগুলোর সে ভালোভাবেই সামাল দিতে পারত। আরিমা এসে বাধা প্রদান করেছে। আরিমা ব্যথায় কুঁকড়ে গেল। ফারহা আরিমাকে ধরে কান্না করছে। সেদিকে একবার অসহায় দৃষ্টিতে তাকালো ফায়ান, তারপর আরিমাকে কোলে নিয়ে বেরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে। এই ছাগল রমণীটিকে সে দেখে নিবে, খালি একবার সুস্থ হোক। ইডিয়েট মহিলা। 2 দিন পর আরিমার জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ মেলল সে। আশেপাশে তাকিয়ে বুঝতে চাইল সে কোথায়। নাকে ফিনাইলের গন্ধ এসে ঠেকতেই বুঝতে পারল সে হসপিটালে। আস্তে আস্তে সব মনে পড়ল। একই, তার মুখে মাস্ক নেই, মাথায় একটা কাপড় দিয়ে ঢাকা রেখে হালকা হলো সে। এই আরো জ্ঞান আসছে বলেই 6 ভেড়ার ছানা যেই আরিমার উপর ঝাঁপিয়ে পড়বে তখনই কারো ধমকে তারা ছিটকে পড়ল সেখান থেকে। আরিমা প্রহর গুনছিল কখন এরা ঝাঁপিয়ে পড়ে, আর হাতের সাথে মাজাও ভেঙে। কিন্তু না, ফায়ান তাদের ধমক দিয়ে সরিয়ে দিয়েছে। কি ম্যাডাম, সামান্য একটা গুলি খেয়ে 2 দিন অজ্ঞান? এত দুর্বল হলে চলে? আরিমা চেষ্টা করে সিটে হেলান দিয়ে বসলো। তার দৃষ্টি ফায়ানের পানে। লোকটা তাকে খোঁটা দিচ্ছে। সহজ কাজটাকে কঠিন করেছো তুমি, টাফার। বলেই একটা থাপ্পড় বসিয়ে দিল আরিমার গালে। শক্ত হাতে থাপ্পড় খেয়ে আরিমা বাকরুদ্ধ। ফ্যালফ্যাল নেত্রে ফায়ানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তার নেতা সাহেব তার গায়ে হাত তুলতে পারলো? কেটে গেছে বেশ কয়েকদিন। এই কদিনে আরিমা ফায়ানের ছায়াও মারেনি। সেদিন ফায়ান যখন হসপিটাল থেকে চলে আসে, আরিমা তখন জোর করেই বের হয়ে আসে হসপিটাল থেকে। আসার সময় সব বিল সে নিজে দিয়ে এসেছে। কারো দয়ার দান চায় না তার। সময় এখন মধ্য দুপুর। আজকের মনে হচ্ছে সূর্য একটু বেশি রেগে আছে, তাই তো এত তাপ ছড়াচ্ছে। আজকে আবার ভার্সিটির অনুষ্ঠান। নতুনদের সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরিমা পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। দৃষ্টি তার ফোনে। কারোর সাথে হেসে হেসে ভিডিও কলে কথা বলছে সে। তখন কলিং বেল বেজে ওঠে। আরিমা বিরক্ত নিয়ে উঠে দরজা খোলে। এই সময় কে আসবে? দরজা খোলার সাথে সাথেই 6 ভেড়ার ছানা তার উপর হামলে পড়ে। একজন কত কি অভিযোগ তার প্রতি, সেগুলো বসে বসে শুনছে। শালি, তোর জামাইয়ের উপর রাগ কইরা আমাদের সাথে কথা বন্ধ করেছিলিস কেন? আফ্রিদের কথায় আরিমা চোখ গরম করে বলল, শালি বলস কেন? আমার বউ। থেমে গেল আরিমা। আফ্রিদ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, থামলি কেন? তোর বোন কি? কিছু না, আমার কোনো বোন নেই, তাই শালি হবার চান্স নেই আমার। আচ্ছা আরু, তোর বাড়ির লোক নেই? একাই এত বড় ফ্ল্যাটে থাকিস কিভাবে? না, আমার কেউ নেই, আমি একা এই পৃথিবীতে, আমি এতিম। আরিমার থমথমে কথার পিঠে কেউ আর বলি আওড়ালো না। পাছে যদি আবার তাদের বান্ধবীর মন খারাপ হয়ে যায়। তা অবেলা হঠাৎ তোদের আগমন, নিশ্চয়ই কোনো কারণ আছে। বেলা মাথা চুলকাতে চুলকাতে বলল, দোস্ত, ভার্সিটিতে আজ অনুষ্ঠান, জানিস তো? তো তো মানে কি? রেডি হয়ে আয়, আমাদের যেতে হবে। আরিমা একবার ফারহার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, এসবে আমার ইন্টারেস্ট নেই, তোরাই যা। কিন্তু তোর নাম দেয়া হয়ে গেছে। মানে কিসের নাম দিয়েছিস তোরা? শুভ আমতা আমতা করে বলল, চাইছিস কেন? আমরা 2 জন বাদে সবাই নাম দিয়েছি, তাই তোর নামও দিয়ে এসেছি। কিসের? তুই গান করবি। সাথে সাথে আরিমা চেঁচিয়ে উঠল। চোখ বড় বড় করে সবার দিকে তাকিয়ে বলে উঠল, বের হ,
এক্ষুনি বের হ আমার বাসা থেকে, ছাগলের দল কোথাকার। তোদেরকে বলেছি আমি গান করতে পারি। যত সব নস্টালজিক মার্কা কথাবার্তা। ফারহা এগিয়ে এসে আরিমার সামনে দাঁড়ালো। প্লিজ আরু, নাম জমা দেওয়া হয়ে গেছে, বোঝার চেষ্টা কর। মানলাম আমাদের প্রতি রাগ তোর, এবার একটু বোঝার চেষ্টা কর। কিসের রাগ তোদের প্রতি? ভ্রু কিঞ্চিত উপরে তুলল আরিমা। না মানে ওই ব্যাপারটা। তেমন কিছু না, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তাহলে চল না। গান সিলেক্ট করা হয়েছে? শান্ত কণ্ঠে শুধালো আরিমা। সবাই একসাথে বলে উঠল, কি গান? প্রাক্তন। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল আরিমা। লাইক সিরিয়াসলি? প্রাক্তন? ঠোঁট দুটো গোল করে শ্বাস ছাড়লো আরিমা। ভাই আপনি কি করতে চাচ্ছেন? ফায়ান শান্ত ভঙ্গিতে বসে আছে। কিয়ৎক্ষণ পূর্বেই মিটিং শেষ করে বসেছে সে। এমত অবস্থায় নাদিমের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো। তা যদি বুঝতে তাহলে তুমি আমি হয়ে যেতে। ফায়ানের এহেন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল নাদিম। অনুষ্ঠানে তো রায়হান শেখও আসবে, তাই না? জি ভাই। ফায়ান বাঁকা হাসলো। রাত 9টায় অনুষ্ঠান, আপাতত 8টা বাজে এখন। বেলা বসে বসে চোখ মুছছে আর কান্না করছে। শুভ আর মনির বিরক্তিতে দাঁত কাটছে। থাম মা, আর কত কাঁদবি? বেলা নাক টেনে টেনে বলল, তুই কি বুঝবি শালা, আমার দুঃখ তোদের সহ্য হয় না। বালের বয়ফ্রেন্ড একটা রেখে 10টা মেয়ের পিছনে ঘোরে, আর তুই তার জন্য কাঁদছিস? মুখ সামনে অশুভর বাচ্চা। আমারও 10টা বয়ফ্রেন্ড আছে, তাই সমান সমান। আফ্রিদি এবার তেতে উঠল। বাহ, ভালোই তো, দুজনের সমান সমান। তুইও বারো, ও নিজেও প্লে বয়। এখন কান্না করার মানে কি? আবার কাঁদবি তো ঠাঠি মারবো। আফ্রিদের বকা খেয়ে আবারও ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো বেলা। তাই বলে একটু ফর্মালিটিও দেখাতে পারবে না তোদের জন্য? ঢঙ্গের আলাপরাইকা রেডি হইতে যাও, নয়তো বাকিরা এসে যদি দেখে এখনো রেডি হোসনি, মায়ের একটাও মাটিতে পড়বে না। বাদ বাকি তোকে রেখেই চলে যাব। বেলা উঠে আফ্রিদের মাথায় একটা থাপ্পড় লাগিয়ে সেখান থেকে চলে এলো। আফ্রিদ সেদিকে তাকিয়ে কয়েকটা গালি ছুঁড়ে মারল। বেলা শুনতে পেলে নিশ্চয়ই এখন তার ঘাড় মটকে দিত। কিরে, তুই আবার কাঁদছিস কেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো শুভ। মনির কাদো কাদো মুখ করে উত্তর দিল, মানলাম আমার নাম মনির, তাই বলে অঞ্জনাকে নিয়ে ব্যর্থ গান গাইব? ইম্পসিবল। ভালো তো, আমরা কি করব? আরিমাকে বল। ধুর, ভালো লাগে না আর। সাতভেড়া ছানা ভার্সিটি প্রাঙ্গণে উপস্থিত। আরিমা চুক্তি করে এসেছে, পার্টিসিপেন্ট করেই সে এখান থেকে চলে যাবে। বাকিরাও প্রায় সাইড পাঠিয়ে জানিয়েছে। একে একে কয়েকটা গাড়ি এসে ভার্সিটির গেটে থামলো। গাড়িগুলো থামতেই প্রিন্সিপাল স্যার সহ আরও কয়েকজন লোক এগিয়ে গেল। গাড়ি থেকে হাস্যোজ্জ্বল মুখে ফায়ান নেমে এলো। সবার সাথে কিছুক্ষণ আলোচনা করলো। তারপর প্রিন্সিপাল স্যার তাকে নিয়ে স্টেজের সামনে বসিয়ে দিলেন। তার সাথে নাদিমও এসেছে। গার্ডগুলো বাহিরে অবস্থান করছে। আরিমা ফায়ানের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। মানুষটাকে অনেক সুন্দর, সুপুরুষ লাগছে। বরাবরই সাদা পাঞ্জাবিতে সে মানুষটাকে দারুণ মানায়। গলার নিচে তিলটা একদম ফুটে উঠেছে। আরিমা কিছুটা লাজুক হাসলো, কিন্তু পরক্ষণেই গেটের কাছে একজনকে দেখে থমকে গেল। আরিমা তার চারপাশটা ভো ভো করে ঘুরছে। আবারও সেই তিক্তকর স্মৃতির মুখোমুখি হলো সে। আবারও সেই অনুভূতি, সেই ব্যথা, সেই ব্যর্থতা, আবারও সেই ক্ষোভ মনের কোণে প্রকাশ পাচ্ছে। আরিমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। না, এটা হতে পারে না। সে কিছুতেই ধরা দিবে না লোকটার কাছে। রায়হান শেখ আর তার ছেলের রাজ শেখ দুজনে স্টেজে অবস্থানরত। ফায়ান আর রায়হান শেখ একে অপরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে কিছু না বললেও মনে মনে বেশ রেশারেশি চলছে তাদের। নতুনদের মাঝে একে একে সবাইকে ফুল দেয়া হচ্ছে আর সংবর্ধনার কার্ড। সবাই প্রায় শেষ হয়ে গেছে। এখন বাকি হলো আরিমা আর তার বন্ধু মহল। তারাও স্টেজে উঠেছে। ফারহার পালা যখন এলো, সে ফায়ানের দিকে তাকিয়ে মৃদু হাসল।
ফায়ান বোনের হাসি দেখে নিজেও হালকা হাসলো। তারপর এলো আরিমার পালা। সে কিছুতেই এই দুই লোকের মুখোমুখি হতে চায় না। এরকম পরিস্থিতিতে এখন কি করবে ও? হালকা দম নিয়ে স্টেজে পা বাড়লো আরিমা। যাই হয়ে যাক, সে কিছুতেই ধরা দিবে না লোকটার কাছে। মুখে একবার দেখে নিলে মাস্ক ঠিকঠাক আছে কিনা। ফায়ান আরিমার অবস্থা দেখে হালকা হাসলো, কিন্তু সে এটা বুঝলো না আরিমা ঘামছে কেন। খুব বেশি কি গরম লাগছে মেয়েটার? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো করে পার্টিসিপেন্ট করে স্টেজ থেকে নেমে এসেছে। কেউ খোঁজেও আরিমার হদিস পেল না। আশ্চর্য ব্যাপার হলো, আরিমাকে কেউ স্টেজে ডাকেও নি। এই সুযোগে মনিরও কেটে পড়েছে। সে কিছুতেই উদ্ভট গান গাইতে পারবে না। সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা বাকিদের। আরিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চোখ তার টলমল করছে, একদম লাল হয়ে এসেছে আঁখি পল্লব। সে কিছু দূর হেঁটে যেতেই একটা আশ্চর্য ঘটনা দেখতে পেল। অনেক লোকের সমাহারে মাঠের মাঝখানে শোরগোলের শব্দ ভেসে আসছে। সে দ্রুত পদে সেদিকে গেল। ভিড় ঠেলে সামনে যেতে কারো কোমল কণ্ঠ শুনতে পেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শেখ। কই গেলেন নিঠুর নেতারে, হায় কোন দূরে, আপনার নেত্রী খোঁজে আপনারে। ভার্সিটির প্রাঙ্গণে ডানেতে বামেতে উপরে নিচে খুঁজা মরি, দেখা দেন না আমারে, আপনার নেত্রী খোঁজে আপনারে। থামবি তুই? কখন থেকে প্যাপে করছিস? যখন পার্টিসিপেট করার কথা বলেছিলাম তখন তো তোমার দেখাও মেলেনি, এখন পকপক করছো কেন? ফারহার মুখে রাগ ঝরে পড়ল। উফ জান্স, কাবাব মে হাড্ডি হচ্ছিস কেন? তোর ভাইয়াকে খুঁজছি আমি। ভাইয়া অনেক আগে চলে গেছে। আরিমা পা জোড়া থেমে গেল। তানে নেতা সাহেব চলে গেছে আর সে শেষ এসব দেখাটাও কথা দেখতে বাদ পেল দে, না। আগামীকালে গরম নিউজ সম্পর্কে ভাব। হঠাৎ রায়ান শেখকে পুলিশ এসে ধরে নিয়ে গেল কেন? এটা তোর মোটা মাথায় ঢুকবে না। কাল সকালেই বুঝতে পারবি। বাড়ি গিয়ে টিভি অন কর যা। তুই কোথায় যাবি? আফ্রিদের প্রশ্নে আরিমা বোকা বোকা চোখে তাকালো তার দিকে। এভাবে দেখছিস কেন? আমার বাসা ছাড়া আমি আর কই যাব? কেন, কোথাও যেতে চাস নাকি? কোথায়? জামা কাপড় প্যাক করব? ভেড়ার দল, আমি আমার নেতা সাহেবের মনে যাব। ফায়ান বেলকুনিতে এসে ফোনে কথা বলছে। গভীর মনোযোগে তার ফোনে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তিত। নাদিম কিছু দূর দাঁড়িয়ে নখ কাটছে দাঁত দিয়ে। সে নিজেও রায়হান শেখকে নিয়ে চিন্তিত। কি ব্যাপার নাদিম, তোমাকে টেন্স লাগছে যে? না মানে ভাই রায়হান শেখকে নিয়ে চিন্তা করছো? ভাই সে তো ছাড়া পেয়ে গেছে। তো ঠোঁট দুটো গোল করে আওড়ালো ফায়ান। ভাই যদি উল্টাপাল্টা। নাদিম একটু কষ্ট করে দেখে আসবে রায়হানের জামিন কে করে দিয়েছে। আপাতত অফ যাও। ফায়ানের রাশভারী কণ্ঠে কথায় খানিকটা স্বস্তি পেল নাদিম। আচ্ছা নাদিম, তোমার ছোট ভাই আছেন একটা, তার খবর কি? জি ভাই, ফারহা ম্যামের সাথে একই ভার্সিটিতে পড়ে। নাম? আফরিদ হাওলাদার। সাবেক এমপি রায়হান শেখকে পুলিশ কাল রাতে ভার্সিটি প্রাঙ্গণ থেকে অ্যারেস্ট করেছে। এর কারণ হিসেবে গোপন সূত্রে জানা যায় তিনি সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোনকে কিডন্যাপ করিয়েছিলেন। আর তার আগের দিন তিনি এমপির উপর হামলা করিয়েছিলেন। কিন্তু এত কিছুর পরেও তার জামিন কি হলো কিভাবে? কে জামিন করালো রায়হান শেখকে? প্রশ্ন আম জনতার কাছে থেকেই যায়। তাছাড়া এদেশের লোকজন এবং উপরমহলের কর্মীরাও রায়হান শেখের প্রতি অসন্তুষ্ট। রায়হান শেখ কি পরবর্তীতে নমিনেশন পাবে? একটা বড় প্রশ্ন রয়ে যায়। আরিমা টিভি অফ করে গোল হয়ে বসলো। আসলেই তো রায়হান শেখ কিভাবে ছাড়া পেল? নাদিম হাঁ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেইন ডোর মারানোর সাহস ধরছে না। এখন ফেরত যেতেও পারছে না। ভাই তার মাথা ফেটে দেয়। সে নিজেকে তথস্থ করে নিল।
ছোট ছোট কদম ভেতরে প্রবেশ করলো। সেখানে ফারহা অট্ট হাসিতে ফেটে পড়ছে। তার দৃষ্টি ফোনে কারো সাথে ভিডিও কনফারেন্সে অ্যাটেন্ড করেছে। বাড়ির আবহাওয়া গরম, সবাই হ্যাংলার মতো ফারহাকে দেখছে। এমত অবস্থায় নাদিম কিভাবে জানাবে কথাটা? তবুও সে হালকা কেশে বুলি আওড়ালো। ম্যাম। ফারহার হেলদোল নেই। নাদিম আবার ডাকলো, তবুও ফারহা তার মতোই ফোনে মনোযোগী হয়ে আছে। নাদিম এবার জোরেই ডাকলো, ম্যাম আপনাকে ভাই আমার সাথে যেতে বলেছে। কথাটা শেষ করেই নাদিম হাঁপাতে লাগলো। নারী জাতি এত জোরে জোরে কথা বলে কিভাবে? তার তো এতটুকুতেই দম বেরিয়ে যাচ্ছিল। ফারহা হাঁ করে নাদিমকে দেখছে। কিয়ৎক্ষণ পরে সে জোরে জোরে হাসতে লাগলো। নাদিম ভ্যাবাচাকা খেয়ে গেল ফারহার হাসি দেখে। হাসির জন্য ফারহা কথা বলতে পারছে না। বাড়ির লোকজন ভাবছে ফারহাকে ভূতে ধরলো কিনা। শেখ ভিলায় আবহাওয়া পুরোই গরম। আক্রোশে ফেটে পড়েছে রায়হান শেখ। তা দেখে রাজ কিটকিটিয়ে হাসছে। ছেলের দিকে তাকাতেই তার হার্ট আবার ধুকপুক করছে। রিপা, তোমার ছেলেকে আবার সামনে থেকে বিদায় করো। ছাগলটাকে সরাও আমার সামনে থেকে, নয়তো আমি আজ হার্ট অ্যাটাক করে মারা যাব। আহ বাবা, তুমি তো পারো, শুধু আমার সাথে ফায়ান খানের টিকিটিও নড়াতে পারলে না। পুরো একদিন তোমায় জেলে রেখেছে, তার প্রতিশ্রুতি সে রেখেছে, দেখেছো? দিন শেষে আবার গোপনভাবে ছাড়িয়েও এনেছে। রায়হান শেখ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মনে ছক কষছে কিভাবে ফায়ান খানকে ট্র্যাপে ফেলা যায়। হঠাৎ কারো মুখশ্রী রাজের মনের কোণে উকি দিতেই রহস্যময় হাসি দিল রাজ। সৌহার্দ্য ফায়ান খান, এবার কোথায় লুকিয়ে রাখবেন আপনি আপনার রত্নকে? রাজ শেখের নজর যে পড়ে গেছে। খাচ্ছিস না কেন? নে খা। বলেই ফারহার দিকে কয়েকটা চকলেট বক্স এগিয়ে দিল ফায়ান। ও ফারহা চুপচাপ একটা চকলেটের কাগজ ছিঁড়ে খেতে লাগলো। তা দেখে ফায়ান হালকা হাসলো। ভাইয়ের উপর রাগ হয়েছে? ফারহা একবার ফায়ানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, কি করলে রাগ কমবে? তুমি বড্ড অন্যায় করে ফেলেছো। ফায়ান ভয়ে অভিনব করে বলল, কি অন্যায় করে ফেলেছি আমি? আরুর সাথে বাজে ব্যবহার করেছো, অসুস্থ অবস্থায় থাপ্পড় মেরেছো, তাও সবার সামনে। ওর কত কষ্ট হয়েছে জানো? ফায়ান ভয়ের অভিনয় করে বলল, তুই যেহেতু বলেছিস তাহলে তো বহুত কষ্ট পেয়েছে। তা এখন কি করা উচিত আমার? সরি বলবা ওকে। ভাইয়ের চেয়ে বাইরের মেয়েটা বড় তোর কাছে? ফারহা অসহায় দৃষ্টিতে তাকালো। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। তখনই ফায়ানের কল এলো। কিছুক্ষণ পরেই ফোনটা পকেটে ঢুকিয়ে ফারহার হাত ধরে দৌড়ে বেরিয়ে গেল। ফারহা শুধু ড্যাব ড্যাব করে তার বড় ভাইয়ের পিঠে পানে তাকিয়ে আছে। আবার নতুন কোনো বিপদ হলো নাকি? ঘটেছে এক হুলুস্থুলুস কাণ্ড। সারা শহর জুড়ে হরতাল জারি হয়েছে। লোকেরা সামনে পেছনে যা পাচ্ছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। সেটা মানুষ হোক বা গাড়ি, তা তাদের দেখার বিষয় না। আর কেউ না বুঝলেও ফায়ান ঠিক বুঝতে পেরেছে এটা কার কাজ। সে ফারহাকে দ্রুত বাড়িতে পৌঁছে দিচ্ছে যেন বোনের গায়ে কোনো আঁচড় লাগতে না পারে। মেইন রোডের কাছে আসতেই নাদিমকে দাঁড়ানো দেখতে পেল ফায়ান। দ্রুত গাড়ি থামাতে বলছে সে। ফায়ান গাড়ি থামিয়ে নাদিমের কাছে গেল। যাওয়ার আগে ফারহাকে সতর্ক করে গেছে যেন এক পা বের না হয়। ফারহাও সায় জানিয়েছে। কিন্তু ভাই যাওয়ার পর একটা মানুষকে দেখে সে আর বসে থাকতে পারল না। দৌড়ে তার নিকট চলে গেল। ভাই, রায়হান শেখ এবার পাগলা কুত্তার মতো খেপেছে। কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করতে চাচ্ছে সে, তাই এই হরতাল ডেকে এনেছে। এবার সাধারণ মানুষরা আপনার কাছে বিচার চাইবে, ক্ষতিপূরণ চাইবে। আপনি দিতে অস্বীকার করলে সবাই আপনার বিরুদ্ধে যাবে। এটাই তার ফার্স্ট স্টেপ। সেটা আমি বুঝে নেব নাদিম। তুমি বরং বোনকে বাড়ি পৌঁছে দাও, আমার কাজ আছে। বলেই সেখান থেকে অন্য গাড়িতে উঠে পড়ল ফায়ান। এদিকে নাদিম বেচারা হতাশ করছে। সে কি না ফারহাকে বাড়ি পৌঁছে দিবে?
কেন জানি ফারহাকে দেখলে তার ভীষণ লজ্জা পায়। আপনি ভাইয়া কোথায়? নাদিম আমতা আমতা করে বলল, ভাই একটা কাজে গিয়েছে। আমাকে বলছে আপনাকে বাড়ি পৌঁছে দিতে। ঠিক আছে। কিছু না মনে করলে একটা প্রশ্ন করি ম্যাম? জি বলেন, আর প্লিজ বারবার ম্যাম বলবেন না, আমি আপনার চেয়ে অনেক ছোট, তাই নাম ধরে ডাকবেন। নাদিম টাসকি খেলো। ভাই যদি জানে সে ফারহাকে নাম ধরে ডাকে, তাকে আর আস্ত রাখবে না। একবার ঠকিলে অধৈর্যরা ভিজিয়ে নিল নাদিম। আরিমা ম্যাম কি আমাদের সাথেই যাবে? ফারহা ভ্রু কুচকে একবার নাদিমের দিকে তাকিয়ে আরিমার দিকে দৃষ্টি ফেরালো। কেন, আপনার কোনো সমস্যা এখানে? নাউজুবিল্লাহ, কি যে বলেন না আপনি। জি মা গো মা, ভাইয়ের মতো বোনেরও জাজ কম না। শরীরে তো একই রক্ত বইছে, কিন্তু আরিমা মেয়েটাকে তার সুবিধার লাগে না। কি রকম রহস্যময়ী। খান ভিলায় প্রবেশের সাথে সাথেই ফারহাকে ঝেঁকে ধরল সবাই। প্রশ্ন, এই মেয়েটাকে যাকে সাথে করে এনেছে সে? ফারুক, মেয়েটাকে তোর বন্ধু? না, গার্লফ্রেন্ড। সোনালি হকচকিয়ে গেল দেখে মেয়ের কাণ্ড। মায়ের সাথে ফাসলামও করে। ছোট, এটা কি ধরনের প্রশ্ন? বান্ধবী তো হবে না। বড় আম্মু, তুমি ওনাকে বোঝাও। আর হ্যাঁ, এ আমার ফ্রেন্ড আরু, কালকে আমার বার্থডে, তাই ওকে এনেছি। আসতেই চাইনি জানো, রাস্তা থেকে জোর করে ধরে বেঁধে এনেছি। ভালো করেছিস। এখন বস, তোদের জন্য শরবত করে আনি, যা গরম পড়েছে। আচ্ছা আম্মু, আব্বু আর বড় আব্বু কবে আসবে? এবারও তারা থাকছে না? সোনালি অসহায় কণ্ঠে জবাব দিল, তাদের কি আর পরিবারের প্রতি খেয়াল আছে? সেই তো টাকার পেছনে ছুটছে। আরিমা এতক্ষণ যাবৎ চুপ করে হয়ে সব শুনছিল। তার শাশুড়ি আন্টির মন খারাপ দেখে সে আর চুপ থাকতে পারল না। উঠে গিয়ে সোনালীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, উফ আন্টি, মন খারাপ করবেন না তো, আমরা আছি তো নাকি? ওনাদের কাজ আমরাই পুষিয়ে দিব, নো টেনশন। সোনালী বেগম হাসলেন। মেয়েটাকে তার ভালো লেগেছে। করিনি মা, তুমি বরং ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়ছি। ফারহা ওয়াশরুমে ঢুকেছে, সেই সুযোগে আরিমা ভাবছে একটু নেতা সাহেবের রুমের থেকে ঘুরে আসা যাক। উনি হয়তো রুমে নেই এখন। ঝটপট রুম থেকে বেরিয়ে এলো আরিমা। মনে হচ্ছে তার নিজের বাড়ি এটা। এভাবেই পদচারণ করছে। সব রুম চেক করতে করতে একটা কক্ষের সামনে এলো আরিমা। ভেতর থেকে দরজা ফেরানো। নেতা সাহেব তো এখন আসেনি, আসার কথাও না, তাহলে দরজা খোলা কেন? আরিমা বেশি ভাবলো না। হতে পারে দরজা খোলা রেখেই গেছে উনি। পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলো আরিমা। বাহ, তার নেতা সাহেবের বেশ শৌখিন মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। আরিমা চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো। একদিন এই রুমেই তার ঠাঁই হবে ভাবতেই লাজুক হাসলো আরিমা। তারপর বেলকুনিতে চলে গেল। বাহ, এই জায়গাটা তো দারুণ লেগেছে। এখান থেকে বাগানের সব দৃশ্য দেখা যায়, ফুল ফলের অভাব নেই সেখানে। লম্বা একটা শ্বাস নিল আরিমা। নাসারন্ধ্রে কাঠ গোলাপের ঘ্রাণ এসে ঠেকছে। মুগ্ধতার তার চোখ বুজে এলো আরিমার। হ্যাঁ মেয়ে, তুমি এখানে কি করছো? মুগ্ধতায় চোখ বুজে এলো আরিমার। হঠাৎ কারো ধমকে হকচকিয়ে গেল আরিমা। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে ফায়ানকে দেখে স্বস্তি পেল যেন। আমার কথা শোনোনি? কারণ অনুপস্থিতিতে যে রুমে আসতে নেই ম্যানেজটুকু কি তোমার মাঝে নেই? আরিমা কিছু বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ফায়ান আবার বলতে লাগলো, তুমি আমার পাশে কি করছো? কি আলো করেছে তোমায়? সেই লাফাতে লাফাতে আমার বাস অব্দি চলে এলে। যত সব থার্ডলেস মার্কা মেয়ে। আরিমার সরু ভ্রু কুচকে এলো। নেতা সাহেব তাকে অপমান করছে। আরিমা ফায়ানের দিকে এগিয়ে এলো, এক আঙ্গুল উঁচু করে বলল, দেখুন নেতা সাহেব, এখানে আমি মোটেও আসতে চাইনি, আপনার বোন জোর করে এনেছে। আমাকে দেখে আপনার থার্ড ক্লাস মনে হয়? দেখবেন একদিন এই থার্ড ক্লাস মেয়ের পিছু পিছুই না আপনার ঘুরতে হয়। ফায়ান আরিমার এক হাত মুচড়ে ধরে আরিমার পিঠ ফায়ানের বুকে ঠেকালো। আরিমা ব্যথায় কুকিয়ে উঠেছে, কিন্তু না,
তার তো নেতা সাহেবের সামনে দুর্বল হলে চলবে না। ফায়ান আরিমার কানে ফিসফিস করে বলল, শোনো মেয়ে, আজ পর্যন্ত কেউ সৌহার্দ্য ফায়ান খানের সামনে মাথা উঁচু করে তো দূরের কথা, আঙুল উঁচিয়ে কথা বলে দুঃসাহস করেনি। আর তুমি দুদিনে মেয়ে হয়ে চটং চটং কথা বলছো। পরবর্তীতে এই সাহস দেখো না মেয়ে, না হলে আঙুল উঁচানোর জন্য আঙুল আর গলা উঁচিয়ে কথা বলার জন্য তোমার সুন্দর গলাটাও থাকবে না। আরিমা ঈষৎ কেঁপে উঠল, তবু নিজেকে সামলে উত্তর করল, আজ অবধি কারো সাহস হয়নি আপনার সামনে মাথা উঁচু করে কথা বলার। আমার সাহস বরাবরই একটু বেশি। আর তাছাড়া গলা উঁচিয়ে যেহেতু কথা বলেছি, তাই আমি ভালোভাবেই জানি আমার গলাটা কিভাবে বাঁচাতে হবে আমার।